আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম এই বইটার ফুল রিভিউ নিয়ে। তো বইটার নাম হচ্ছে জামাত ইসলাম উত্থান পতন পুনরুত্থান মহিউদ্দিন আহমেদের। তো এই বইটাতে জামাত ইসলামের একদম শুরু থেকে 2024 সাল পর্যন্ত এর যে উত্থান পতনটাও সেই পতনটা টোটালটা উনি খুব সুন্দর করে এখানে বিস্তারিত আলোচনা করছেন। তো আমি চেষ্টা করব সবটুকু কভার করার জন্য, আর অবশ্যই পুরোটা জানার জন্য বইটা কিন্তু পড়তে হবে। হ্যাঁ, বইটা পড়তে হবে। তো এটা কিন্তু কোনো গল্প বা উপন্যাসের বই না, এটা একটা ইতিহাসের বই। হ্যাঁ, নির্মম সত্য ঘটনা, তো ইতিহাসের বই। তো আমরা শুরু করি। তো জামাত ইসলামের প্রতিষ্ঠাতা হচ্ছে আবুল আলা মওদুদী। উনি ক্যারিয়ার শুরু করেন সাংবাদিকতা দিয়ে। ঘটনাটা তখন চলছিল ভারতের রাজনৈতিক সমস্যা নিয়ে। তখন চলছিল মুসলিম লীগ এবং কংগ্রেস এর মধ্যে যে বিভক্তি, সেই রাজনৈতিক বিভক্তি এবং রাজনৈতিক সমস্যা। তো এই সমস্যার মওদুদী নিজেই 3টি প্রস্তাব দেন। হ্যাঁ, 3টি প্রস্তাব দেন। তো 3টি প্রস্তাবের মধ্যে হচ্ছে প্রথম প্রস্তাব, যেটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা হবে আন্তর্জাতিক ফেডারেশন মূলনীতিতে। এটি একটিমাত্র জাতির কোনো রাষ্ট্র হবে না, বরং চুক্তিবদ্ধ জাতিসমূহের একটি ফেডারেল রাষ্ট্র হবে। এই ফেডারেশন শরিক প্রত্যেক জাতি সংস্কৃতি স্বায়ত্তশাসনের অধিকারী হবে। দ্বিতীয় প্রস্তাব হয়, আন্তর্জাতিক ফেডারেশন প্রস্তাব গৃহীত না হলে দ্বিতীয় প্রস্তাব এই যে বিভিন্ন জাতির আলাদা আলাদা সীমানা নির্ধারিত হোক, যেখানে তারা তাদের গণতান্ত্রিক রাষ্ট্র বানাতে পারবে। লোকসংখ্যা বিনিময়ের জন্য 25 অথবা তার কম বেশি 10 বছর নির্ধারণ করে দেওয়া হোক। প্রত্যেক রাষ্ট্রকে অধিক স্বায়ত্তশাসনের অধিকার এবং কেন্দ্রীয় ফেডারেশনের অতি অল্প এখতিয়ার রাখা হোক। এবং তৃতীয় প্রস্তাব হচ্ছে, দ্বিতীয় প্রস্তাবও যদি গ্রহণ না হয় তাহলে আমাদের রাষ্ট্রগুলো স্বতন্ত্র কায়েম করা হোক এবং তাদের আলাদা আলাদা ফেডারেশন হোক। তো 1940 সালের 23 মার্চ লাহোরে সর্বভারতীয় মুসলিম লীগের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয় এবং অনুষ্ঠানে মুসলমানদের জন্য একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়। এটাই পরে পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত পায়। তো মওদুদী আলিগড় বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে একটি বক্তব্য দেন যে গণ আন্দোলনের ফলে পাকিস্তান নামের একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, কিন্তু যদি ইসলাম রাষ্ট্র না হয় তাহলে এর পরিণাম হবে ভয়াবহ। তখন থেকেই মুসলিম লীগ লাহোর প্রস্তাব বা পাকিস্তান গঠনের আন্দোলনে লেগে যায়। তখন মওদুদী জামাত ইসলাম নামে একটি সংগঠনের কথা ভাবতে থাকেন। 1941 সালের মার্চে তারজুমানুল কোরআনে মওদুদী জামাত ইসলাম গঠন শিরোনামে একটি প্রবন্ধ লেখেন। তিনি এই তারজুমানুল কোরআনের মাসিক পত্রিকার সম্পাদকও ছিলেন। এই প্রবন্ধ পাঠ করার পরে সমমনা অনেকের কাছ থেকে চিঠি আসতে থাকে এবং তখন মওদুদী চিঠির প্রস্তাবে জবাবে যারা যারা কাজ করতে আগ্রহী তাদের নাম ঠিকানা তারজুমানুল অফিসে পাঠাতে বলেন। তো এভাবে কিন্তু 150 জনের একটা তালিকা তৈরি হয়। তো তাদেরকে 1941 সালের 25 আগস্ট লাহোরে উপস্থিত হতে বলা হয়। পরদিন মানে 26শে আগস্ট একটি সম্মেলন শুরু হয়। এভাবেই গঠিত হলো জামাত। সংগঠনের নাম হলো জামাত ইসলামী হিন্দ। তো 7 জনের একটি কমিটি তৈরি করা হয় আমির নির্বাচনে করার জন্য। কমিটির সবাই একমত হয়ে সৈয়দ আবু আলা মওদুদীকে আমির নির্বাচন করে। 1941 সালের শেষ দিকে প্রতিষ্ঠার মাত্র 1 বছর পরেই জামাতের মধ্যে মতভেদ ও কোন্দল দেখা দেয়। মওদুদীর ঝকঝকে তকতকে পোশাক আশাক ও ঘরবাড়ি নিয়ে অনেক কথাবার্তা এবং গুঞ্জন চলে। তো শেষমেশ এটা কিছু সদস্য বের হয়ে যায়। 1942 সালের অক্টোবরে দিল্লিতে মজলিসে শুরার একটি বৈঠক বসে এবং মওদুদী 3টি প্রস্তাব দেন এবং কয়েকজন একমত হতে না পেরে জামাতের সম্পর্ক ত্যাগ করে বের হয়ে যায়। তো কাদের পরিধি বিবেচনার সেক্রেটারি জেনারেল নিয়োগের প্রয়োজন হয়। তো এইভাবে কিন্তু জামাতের সাংগঠনিক কার্যক্রম চলতে থাকে। 1945 সালে
পাঠানকোটে জামাতের রুকন সম্মেলন, এই রুকন মানে হচ্ছে সদস্য সম্মেলন হয়। 1946 সালের 5 থেকে 7 এপ্রিল দ্বিতীয় রুকন সম্মেলন হয় এলাহাবাদে। এটাই ছিল অবিভক্ত ভারতে জামাতের শেষ কেন্দ্রীয় সম্মেলন। তো এর মধ্যে কিন্তু পাকিস্তান আন্দোলন আরও এগিয়ে যায়। তো এর মধ্যে জামাতের ভূমিকা কী ছিল? জামাত এই আন্দোলনের বাইরে থাকে, এমনকি বিরোধিতাও করে। তো যখন পাকিস্তান আন্দোলন চলছিল তখন মুসলমানদের নিয়ে আলাদা দল গঠন করার জন্য মওদুদি কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন হয়। হ্যাঁ, 1947 সালের 14 আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। তখন এই দলটির নাম হয় জামাতে ইসলাম পাকিস্তান। সরকারের পক্ষ থেকে ইসলামী জীবন ব্যবস্থা বিশদ ব্যাখ্যা দেওয়ার জন্য মওদুদিকে আমন্ত্রণ জানানো হয়। তিনি রেডিও পাকিস্তানের মাধ্যমে ভাষণ দেওয়ার সুযোগ পান। 6 মার্চ 1948 সালে করাচির জাহাঙ্গীর পার্কে আয়োজিত এক জনসভায় তিনি 4 দফা দাবি পেশ করেন। 4 দফা দাবি কী ছিল? রাষ্ট্রের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর, কোরআন ও সুন্নাহ হবে সকল আইনের উৎস। তৃতীয় দাবি ছিল ইসলাম বিরোধী সকল আইন বাতিল করতে হবে। এবং চতুর্থ দাবি ছিল শরীয়তের নির্ধারিত সীমার মধ্যে সরকার তার ক্ষমতা প্রয়োগ করবে। তো স্বাভাবিকভাবেই সরকারি দল মওদুদির এই সকল কথাবার্তায় অস্বস্তি বোধ করতে থাকে এবং 1948 সালের 4 অক্টোবর তিনি নিরাপত্তা আইনে গ্রেফতার হন। তো 1950 সালের 28 মে তিনি জেল থেকে ছাড়া পান। এটাই ছিল জামাত ইসলাম পাকিস্তানের সূচনা লগ্ন। তো আমাদের পূর্ব পাকিস্তানে জামাতের কি অবস্থা ছিল তখন? তো শুরু হয় এইভাবে যে খুরশিদ আহমদ বাট নামে একজন সরকারি কর্মচারী 1948 সালের মার্চে তিনি বদলি হয়ে ঢাকায় আসেন। তিনি এখানে ইসলামী আন্দোলনের উদ্যোগ নেন। তিনি মাওলানা আব্দুর রহিমকে খুঁজে বের করেন। জামাত ইসলামের কেন্দ্র তখন পাঞ্জাবের লাহোরে। সেখান থেকে রফি আহমেদ ইন্দোরি নামের একজনকে জামাতের কাজের জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকায় এসে তিনি খুরশিদ আহমেদ বাট, মাওলানা আব্দুর রহিম সহ সমমনা কয়েকজনের সাথে যোগাযোগ করেন। এদের মধ্যে কিন্তু শুধুমাত্র মাওলানা আব্দুর রহিম ছিলেন বাংলা ভাষার লোক এবং বাকি সবাই ছিল উর্দুভাষী। 1949 সালের মাঝামাঝি সময়ে মাওলানা মঞ্জুর আহমেদ জামেই জামাত ইসলামের আমির নির্বাচিত হন এবং মাওলানা আব্দুর রহিম হন জামাতের সার্বক্ষণিক কর্মী। তো ওনার কাজ হলো জামাতের উর্দু সাহিত্যের বাংলা অনুবাদ করা। তো এইভাবেই পূর্ব পাকিস্তানে জামাতের কার্যক্রম চলতে থাকে। 1951 সালের নভেম্বরে করাচিতে জামাতে ইসলামের পাকিস্তানের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয় এবং মাওলানা আব্দুর রহিম সেখানে যোগ দেন এবং কয়েক মাস সেখানে থাকেন। 1952 সালে তিনি ঢাকায় ফিরে আসেন এবং তাকে জামাতে শাখা কায়েম বা সেক্রেটারি নিযুক্ত করা হয়। তখন ঢাকার জামাতের আমির ছিলেন মাওলানা মঞ্জুর আহমেদ। তিনি পশ্চিম পাকিস্তানে চলে যান এবং তার জায়গায় আমির নির্বাচিত হন অধ্যাপক ওয়াজেদ। 1953 সালে জানুয়ারি মাসে জামাতের সংগঠক চৌধুরী আলী আহমদ ঢাকায় আসেন এবং পূর্ব পাকিস্তান শাখার জামাতের দায়িত্ব পান। তিনি ভালোভাবে কাজ করার জন্য পূর্ব পাকিস্তানকে 4টি ভাগে ভাগ করেন। চট্টগ্রাম বিভাগকে দায়িত্ব দেন হচ্ছে শের আলী খান, ঢাকা ময়মনসিংহ অধ্যাপক ওয়াজের, দক্ষিণের জেলাগুলোতে মাওলানা আব্দুর রহিম এবং উত্তরের জেলাগুলোতে আসেন আসাদ গিলানি। 1955 সালের এপ্রিলে জামাতের করাচি সম্মেলনে সিদ্ধান্ত হয় পূর্ব পাকিস্তানের আমিরের পদে চৌধুরী আলী আহমেদ আর থাকবে না এবং তার জায়গায় আমিরের দায়িত্ব পালন করবেন মাওলানা আব্দুর রহিম। এবং অন্যান্য সিদ্ধান্তের মধ্যে আসে চট্টগ্রামের দায়িত্ব শের আলী খানকে পরিবর্তন করে বাংলাভাষী আব্দুল খালেককে দেওয়া হয়। উত্তরাঞ্চলে আসাদ গিলানির জায়গায় গোলাম আজমকে দায়িত্ব দেওয়া হয়। গোলাম আজম কিন্তু একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন। ভাষা আন্দোলনে যোগ দেওয়ার জন্য তিনি গ্রেফতার হয়েছিলেন। 1952 সালে তিনি জামাত ইসলামে যোগ দেন। এরপর তিনি হন প্রাদেশিক সেক্রেটারি জেনারেল, যেটা সাধারণ সম্পাদক। মাওলানা আব্দুর রহিম ও গোলাম আজমের নেতৃত্বে চলতে থাকে জামাতের পূর্ব পাকিস্তানের কার্যক্রম। তিনি অধ্যাপক গোলাম আজম নামেই বেশি পরিচিত পান। তো মাওলানা আব্দুর রহিম 1969 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানে জামাতের আমির হিসাবে দায়িত্ব পালন করেন। আব্দুর রহিম জামাতের কেন্দ্রীয় নায়েবে আমির, অনেকটা সহসভাপতির মতো। যখন যোগ দেয় তখন তার জায়গায় আসে গোলাম আজম। ধীরে ধীরে তিনি পূর্ব পাকিস্তানে জামাত ইসলামের আইকনে পরিণত হন।
ওকে, তো জামাতের দৃষ্টিতে, আসলে শুধু জামাতের দৃষ্টি না, প্রত্যেকটা সংগঠনের দৃষ্টিতে তাদের কার্যক্রমকে সবচেয়ে গ্রহণযোগ্য এবং সব কিছু জায়েজ মনে হয়। তো জামাত ইসলাম এর থেকে ছিল না, তারাও তাদের নেতাকর্মীরাও সবসময় উচ্চকণ্ঠা ছিল এবং তারা তাদের সব কিছুকে জায়েজ মনে করত। তো জামাত ইসলাম নিয়ে সমালোচনাও কিন্তু কম ছিলেন না, তাদের মধ্যে ছিলেন আত ময়নমণি একজন। তার জামাত ইসলামী বইয়ে তিনি অনেকগুলা কথা লিখেছেন, তো আমি কিছু উল্লেখ করছি। সেটা হচ্ছে যে 1941 সালে জামাত ইসলামী নামে একটি অরাজনৈতিক সংগঠন কায়েম করেন। এর প্রধান কেন্দ্র স্থাপিত হয় পাঠানকোটে। ওয়াজ নসিহতের মাধ্যমে মুসলমানদের সংশোধন করাই ছিল মূল লক্ষ্য। কিন্তু কিছুদিন যেতে না যেতেই এই সংগঠনটি রাজনৈতিক ব্যাপারে নাক গলাতে থাকে। মওদুদী সাহেব পাকিস্তান ও মুসলিম লীগের সমালোচনায় মুখর হয়ে ওঠেন, পাকিস্তানকে আহম্মকের বেহেশত এবং মুসলমানদের কাফেরানা রাষ্ট্র বলে আখ্যা দেন। এক কথায় মৌলানা মওদুদী মুসলিম লীগ, পাকিস্তান এবং জিন্নাহ সাহেবের কট্টর সমালোচক হিসাবে নিজেকে ও তার দলকে ওয়াকফ করে দেন। এই বিরোধিতার প্রধান কারণ হলো নেতৃত্ব। ইসলাম ও মুসলমানদের নেতৃত্ব দেবে কোট শুট এবং টাই পরা এক ব্যক্তি, তা তো হতে পারে না। তার মধ্যে ইসলামী আন্দোলনের নেতা হওয়ার যোগ্য একমাত্র তিনি। শুধু সাধারণ নেতাই নন, তিনি নিজেকে মুজাদ্দিদ, এমনকি ইমাম মাহাদি রূপেও আকার ইঙ্গিতে প্রকাশ করতে থাকেন। তিনি সমগ্র মুসলিম উম্মার মধ্যে 1999 জনকেই ইসলাম সম্পর্কে জাহেল বজ্ঞ মনে করতেন। তিনি আহলে হাদিস, হানাফি, দেওবন্দ, বেরলভি, শিয়া, সুন্নি প্রভৃতি ফিরকাকে জাহিলিয়াতের উৎপাদন বলেছেন। জামাত থেকে বের হয়ে যাওয়ার অর্থ জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার নামান্তর, এরকম ফতোয়াও দিতেন। এহেন উক্তির ফলে তিনি পাকিস্তানিপন্থী এবং কংগ্রেস সমর্থক সকল আলেমেরই অপ্রিয়ভাজন হয়ে পড়েন। একমাত্র নিজ দল ছাড়া অপর সকলকেই ভ্রান্ত জ্ঞান। 1947 সালে ভারতবর্ষ ভাগ হয়ে গেল। মওদুদী সাহেব ভারতের পাঠানকোট ছেড়ে চলে গেলেন পাকিস্তানের লাহোরে। তিনি নতুন কথা বলা শুরু করলেন। কথিত আহম্মকের রাষ্ট্র, কাফেরানা রাষ্ট্র পাকিস্তানকে আখ্যায়িত করলেন খোদাদাদ, অর্থাৎ আল্লাহর দানরূপে। তা সত্ত্বেও পাকিস্তানের সরকার ও জনগণ তাকে বিশ্বাস করল না। তিনি বেছে নিলেন ভিন্ন পথ, রচনা করলেন কাদিয়ানি সমস্যা নামক পুস্তক। আগুন জ্বালিয়ে দিলেন ধর্মীয় অনুভূতিতে। ভারতের পাঠানকোট থেকে প্রকাশিত তার যে পুস্তকগুলো মুসলিম লীগ, পাকিস্তান সহ জিন্নাহ সাহেবের সম্বন্ধে কটূক্তি ছিল, সেগুলো কেটে সেটে নতুন করে প্রকাশ করেন। শিয়াশিক কসমস 3য় খণ্ড 137 পৃষ্ঠায় ছিল। লীগের কায়েদে আজম থেকে শুরু করে কেউই মুসলমানের অর্থ পর্যন্ত জানে না। কিন্তু 1955 সালে লাহোর থেকে প্রকাশিত এই পুস্তকের 7ম সংস্করণ থেকে এই কথাগুলো বাদ দেওয়া হলো। অথচ তিনি ভূমিকায় লিখেছিলেন, কোনো পরিবর্তন ছাড়াই পূর্ববৎ প্রকাশ করা হলো। এজন্যই মওদুদী সাহেব ফতোয়া আগেই দিয়ে রেখেছিলেন, সময় সময় মিথ্যা বলা জায়েজ না, বরং অবশ্যই কর্তব্য। তিনি ঘোষণা করলেন, গণতন্ত্রের মাধ্যমে কোনো অ্যাসেম্বলি নির্বাচনে প্রার্থী হওয়া ইসলাম অনুযায়ী হারাম। এহেন নির্বাচনকে তিনি কুকুরের দৌড় বলে সম্বোধন করেন। পরবর্তীতে গণতন্ত্র বলে এই জামাত বহু চিৎকার করেছে এবং এখনও করছে।